নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দের বাংলার শিক্ষা ক্লাসরুম শুরু করতে চলেছি। রাজ্যের সব পড়ুয়াকে স্বাগত জানাই। তোমরা জানো যে স্কুল যদি এখন চলতো তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো এখন পড়াতেন তোমাদের শিক্ষক শিক্ষিকারা, সেগুলোই কিন্তু এখন তোমাদের পড়াবেন শিক্ষক শিক্ষিকারা এই ক্লাসরুমে, অর্থাৎ এবিপি আনন্দর ক্লাসরুমে। সুতরাং তোমরা কিন্তু একেবারেই বঞ্চিত হচ্ছ না। সেই মতো আজকে আমরা নবম, দশম ও দ্বাদশ শ্রেণীর বাংলার বিষয় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর দাম নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর শঙ্খ ঘোষের কবিতা, খুব বিখ্যাত কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, এবং দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে, এই নিয়ে আলোচনা হবে। আর তোমরা অবশ্যই ফোন করে সরাসরি প্রশ্ন করতে পারো। আমাদের ফোন নাম্বার, যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতেও পাচ্ছ, 0332460557 24605573, এই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। আর অলরেডি যারা ইমেলে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো, সেই সমস্ত প্রশ্ন থেকে বাছাই পর্ব নিয়ে তো শিক্ষক শিক্ষিকারা আলোচনা করবেনই। আরেকটা বিষয় তোমাদের অবশ্যই বলা, মানে তোমাদের চাহিদার কথা ভেবে এবং তোমাদের ইন্টারেস্ট দেখে রাজ্য সরকারের দপ্তর থেকে, শিক্ষা দপ্তর থেকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আমরাও এবিপি আনন্দে, তোমরা 10টা থেকে 11টা সোমবার থেকে চালু হবে, 10টা থেকে 11টা ক্লাসরুম হবে অনলাইন ক্লাসরুম, এবং আবার অনলাইন ক্লাসরুম হবে 3টে থেকে 4টে। মনে থাকবে নিশ্চয়ই, সোমবার থেকে শনিবার পর্যন্ত 10টা থেকে 11টা এবং 3টে থেকে 4টে। তাহলে আমরা সরাসরি ঢুকে পড়ি আজকের বিষয়। প্রথমেই আলাপ করে দিই আমার সঙ্গে যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সঙ্গীতা চক্রবর্তী, বেথুন স্কুলের শিক্ষিকা, রয়েছেন গৌতম অধিকারী, হিন্দু স্কুলের শিক্ষক, আমার সঙ্গে রয়েছেন প্রিয়তোষ বসু, যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের শিক্ষক, আর পুরুলিয়া জেলা থেকে রয়েছেন শিক্ষক সুনীতি প্রিয় গুরু, পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। তাহলে প্রথমেই চলে আসছি দাম, নারায়ণ গঙ্গোপাধ্যায়। মানে কবিতাটা, গল্পটা পড়ে, কবিতার কথা আসলে বলছি কারণ দশম শ্রেণীতে কবিতা রয়েছে। আমি প্রথমেই দামের প্রসঙ্গে আসব। আমি সরাসরি চলে যাব প্রিয়তোষ স্যারের কাছে। প্রিয়তোষ স্যার, দামটা পড়ে আমার যা মনে হয়েছে, সত্যি মূল্যবোধ যদি না থাকে তাহলে আমাদের প্রতি মুহূর্তে, প্রতিটা সময় বোধহয় দাম চোকাতে হয়, সেটা যে কোনো সময়, যে কোনো যুগে, তাই না? হ্যাঁ, এটা তো ঠিকই। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এই গল্পটা অত্যন্ত বিখ্যাত গল্প, এবং আমরা যে ছেলে মেয়েদেরকে পড়াই তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা গল্প। এই গল্পটা একদিকে যেমন মূল্যবোধের অবক্ষয়ের কথা আছে, আবার মূল্যবোধ পুনরুদ্ধারের কথাও আছে। যে মাস্টারমশাইকে দিয়ে গল্প শুরু হচ্ছে, সেই মাস্টারমশাই ছাত্রের চেতনাতে একভাবে গল্পের শুরুতে, গল্প যখন শেষ হচ্ছে সেই মাস্টারমশাই সেই ছাত্রের চেতনাতে আরেকভাবে আসছে। এবং একদম, এবং শুরুতে যে মাস্টারমশাইকে আমরা পাচ্ছি, সেই মাস্টারমশাই ওই আমাদের ছোটবেলার মাস্টারমশাইয়ের মতো, যাকে আমরা ভয় করতাম, যার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না। মানে অনেকটা ওই মা বলতে, মা তো নানা চেহারায় আমাদের কাছে আসে, কিন্তু রবীন্দ্রনাথের বলা সেই পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, আর মাস্টারমশাই মানে হাতে একটা কঞ্চি থাকবে, একটু তিনি আমাদের প্রহার করবেন, পেটাবেন, এই ভয়টা থাকবে তার মধ্যে। এদিকে তার পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন হবে না, সেই মাস্টারমশাই। কিন্তু ছাত্র তাকে ভয় পাচ্ছে, সেই ছাত্র তাকে দুঃস্বপ্ন দেখছে যৌবনে, সেই ছাত্র আরো পরিণত হচ্ছে যখন মাস্টারমশাই তার চেতনায় অন্যরকম চেহারা নিয়ে আসছে। একটা অদ্ভুত, মানে ছাত্রের উত্তরণের গল্প, একটা মূল্যবোধ প্রতিষ্ঠার গল্প। আমার মনে হয় আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, তার অঙ্কের পাণ্ডিত্যের অভাব ছিল না, সে সমস্ত কথাও কিন্তু বলছেন শুরুতে। এটা তো বটেই। আচ্ছা, আমরা তাহলে শুরুতেই একেবারে প্রশ্ন নিয়ে নিই। আমাদের প্রথম প্রশ্ন জয়িতা ঘোষের। আমি জয়িতা ঘোষের প্রশ্নটা স্ক্রিনে দেখতে চাইবো। আমরা রোমাঞ্চিত হয়ে তাঁরা কি দেখতেন, তখন তাদের কেমন অনুভূতি হতো? দমদম মতিঝিল গার্লস হাই স্কুল থেকে প্রশ্ন করেছে জয়িতা। প্রিয়তোষ স্যার। রোমাঞ্চিত হয়ে ক্লাসের ছাত্ররা এবং সেই সঙ্গে গল্প কথকও তিনি দেখতেন যে একেবারে অঙ্কটাকে ছবির মতো করে সাজিয়ে দেওয়া হচ্ছে বোর্ডের উপরে, অত্যন্ত দক্ষতার সঙ্গে। এবং এইটা যে তারা যখন দেখতো, তাদের মনে হতো যে অঙ্কটা শুধু ছবির মতো সাজিয়ে দেওয়া নয়, যেন মনে হচ্ছে অঙ্কটা আগে বোর্ডে কেউ কষে দিয়ে রেখেছে, তার উপর মাস্টারমশাই শুধুমাত্র খড়ি বুলিয়ে দিচ্ছেন এবং তার মধ্যে দিয়ে অঙ্কটা করা হচ্ছে। মানে মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যের প্রতি তাদের একটা বিমুগ্ধ স্বীকৃতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভয় আছে, কিন্তু এই স্বীকৃতিটা আছে, শ্রদ্ধাটা আছে। একদম। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন জয়িতারই প্রশ্ন। জয়িতার দ্বিতীয় প্রশ্নটা আমি একটু স্ক্রিনে দেখতে চাইবো। এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি, কোন প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন, তিনি স্বপ্নে কি দেখেছেন? দমদম মতিঝিল গার্লস হাই স্কুল থেকে জয়িতা ঘোষ প্রশ্ন করেছে। আমি সংগীতা ম্যামের কাছে আসব। হ্যাঁ, জয়িতা,
তোমাকে স্বাগত জানাই। এই যে প্রশ্নটা তুমি করেছো একেবারেই আমাদের পাঠ্য অংশে দাম, এই অংশের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তরটা রয়েছে। তুমি প্রশ্নটা ভালো করে উত্তরটা শুনে নাও এবং তারপর দেখে নিও, মিলিয়ে নিও। এই যে সে এমএ পাশ করার পরেও গল্প কথক যিনি সুকুমার নাম তার, তিনি বলছেন যে এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন কিন্তু আসলে দুঃস্বপ্ন, যেটা স্যার একটু আগে বললেন যে একজন মাস্টারমশাইকে, অঙ্কের মাস্টারমশাইকে সুকুমার এবং তার বন্ধুরা, তারা সহপাঠীরা তারা কিন্তু বিভীষিকার মতো মনে করতো, এবং যারা অঙ্কে 100 পেত তারাও। আর গল্পকথক নিজে বলছেন আমি সেই 20 পাওয়ার দলে, আমার কাছে কি অবস্থা সহজেই অনুমেয়। তো তার মনে ছিল যে ম্যাট্রিকুলেশনের গণ্ডিটা পার হলে অঙ্কের হাত থেকেও এবং মাস্টারমশাইয়ের হাত থেকেও নিষ্কৃতি ঘটবে, কিন্তু সেটা ঘটেও ছিল। আক্ষরিক অর্থে অঙ্ক কষা এবং মাস্টারমশাইয়ের সান্নিধ্য থেকে সে মুক্তি পেয়েছিল, কিন্তু তারপরেও তার মনের ভেতরে অবচেতনে কিন্তু ভয়ের একটি কঙ্কাল লুকিয়েছিল, সেইটা কিন্তু সেটা থেকে তিনি বেরোতে পারেননি। এই প্রসঙ্গেই বলেছেন যে এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছেন কি? স্বপ্ন দেখেছেন যে তিনি যখন বাড়িতে ঘুমিয়ে আছেন, বেশ নীল আলোয় বিছানায় শুয়ে আছেন, এইরকম একটা আরামদায়ক অবস্থার মধ্যে তিনি কিন্তু স্বপ্ন দেখছেন যে পরীক্ষা চলছে, অঙ্ক পরীক্ষা, লাস্ট বেল প্রায় পড়ো, সেই সময় তার একটা অঙ্কও কিন্তু মেলাতে পারেননি। এবং তার পরের কথাই বলছেন যে দেখছি সেই মাস্টারমশাই সামনে দাঁড়িয়ে আছেন, তার দু চোখ দিয়ে আগুন ঝরছে আর মুখে দাঁতে দাঁত ঘষে বলছেন। এরপরেও তিনি শুনতে পারেননি। আমরা যে কোনো দুঃস্বপ্ন দেখি শেষ কিন্তু করতে পারি না, তার আগে আমরা ঘেমে নিয়ে জেগে উঠি, কারণ আরো কি ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে, ঘেমে নিয়ে গেছেন। এইটাই হচ্ছে মানে স্বপ্ন নয়, বলতে পারো দুঃস্বপ্ন তিনি দেখেছেন, কারণ তার ভেতরে সেই ভয়টুকু রয়ে গেছিল মাস্টারমশাইকে এবং অঙ্ক কষাকে ঘিরে। একদম। আমি এবার সরাসরি আমাদের পুরুলিয়া জেলা থেকে রয়েছেন সুনীতি স্যার, আমি সুনীতি স্যারের কাছে চলে যেতে চাইব এবং সেই সঙ্গে স্ক্রিনে দেখতে চাইব প্রশ্নটা প্রিয়াঞ্জনার প্রশ্ন দেখব এবং সুনীতি স্যারের কাছে যাব। সুনীতি স্যার, আপনার জন্য যে প্রশ্নটা, মানে প্রিয়াঞ্জনা যে প্রশ্নটা করেছে, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, কথকের এই উপলব্ধির কারণ কি? নমস্কার। প্রিয়াঞ্জনার প্রশ্ন আমি শুনলাম। আমি প্রথমেই এবিপি আনন্দ এবং আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাবো যে এরকম গৃহবন্দী অবস্থাতেও আমাদের প্রাণের কুসুম শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য, সংযোগ স্থাপনের জন্য। তো আমাদের প্রথিত যশা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় শিক্ষার্থী এবং শিক্ষকের যে সুমধুর সম্পর্কের রসায়নকে সুন্দরভাবে দামগল্পে তুলে ধরেছেন। গুরু শিষ্যের সম্পর্ককে কোনো রকমভাবেই আমরা কোনো মূল্যমানের নিরিখে বিচার করতে পারি না। এই সম্পর্কটা হচ্ছে স্নেহের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক। কিন্তু আমরা জানি এই দাম গল্পে কথক সুকুমার বাবু, যিনি পরবর্তীকালে বাংলার অধ্যাপক হয়েছেন, তিনি তার শিক্ষার্থী জীবনের একজন অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে তার কিছু স্মৃতিকথা গল্পে তুলে ধরেছেন। সেই অঙ্কের মাস্টারমশাই কিন্তু অহেতুক তাড়না করে শিক্ষাদান করতেন। তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়ে তাদের মাথা ঘুরে যাওয়ার জোগাড় হতো। এমনকি তিনি এও বলেছেন যে তিনি হুমকি দিতেন যে পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস না, এখন স্কুলের পুকুরে পা দুটো ধরে ছুঁড়ে ফেলে দেব। কাজেই তার দৈহিক নির্যাতন, মানসিক নির্যাতন দুটোই তিনি করতেন। এবং যে কারণে সংহিতা দিয়ে একটু আগেই বললেন যে ওই কারণে একটা ভয়ের কঙ্কাল লুকিয়ে থাকতো শিক্ষার্থীদের মনে, যেটা আমাদের সুকুমার বাবুর যে পরবর্তীকালে স্বপ্নের মধ্যে যখন তিনি দেখেছেন তিনি এমএ পাস করার পর একটা মহাবিদ্যালয়ে তিনি পড়ান, বাংলা পড়ান, কিন্তু তাও তিনি স্বপ্নে দেখছেন কি যে স্কুলের অঙ্ক পরীক্ষায় তিনি একটাও অঙ্ক মেলাতে পারছেন না। আর সেই পরীক্ষার রুমে গার্ড আছেন কে না, সেই মাস্টারমশাই, সেই অঙ্কের মাস্টারমশাই, যিনি অহেতুক তাড়না করে শিক্ষা দিতেন। কাজেই তার প্রতি একটা ভয় ভীতি ছিলই, এবং সেই ভয়ভীতি তিনি পরবর্তীকালে, মানে যখন তিনি অধ্যাপক তখনও পর্যন্ত তিনি কাটাতে পারেননি। কাজেই এরপর যখন একটা পত্রিকা
তরফ থেকে তাকে একটা গল্প লেখার ফরমাস আসে, তখন প্রথমেই স্বাভাবিকভাবেই তার মনে পড়ে সেই মাস্টারমশাইয়ের কথা, এবং সেই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ার কারণে তিনি প্রথমেই সেই গল্পে একটা সদুপদেশ বর্ষণ করে দেন যে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া বানাতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, মানে গাধাটাই মারা যায়। তার সবচেয়ে বড় প্রমাণ সুকুমারবাবু বলেছেন আমি নিজেই, কারণ আমাকে তিনি অহেতুক তাড়না করে অঙ্ক শেখাতে চেয়েছিলেন, কিন্তু আমি শিখতে পারিনি। এখন 2 আর 2 4 হয় না 5 হয়, তাই আমার মনে সন্দেহ জাগে। ঠিক। তিনি এতটা বলেছেন, মানে অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না, কিন্তু তারপরেও তিনি যখন একদম শেষে আমরা দেখব যে সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন তার দেখা হয়েছে, সেই অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে, এবং সেই অঙ্কের মাস্টারমশাইয়ের স্নেহ, মমতা, ভালোবাসার যে অগাধ ভাণ্ডারের সঙ্গে তিনি যখন পরিচিত হয়েছেন, তখন ওই পত্রিকায় তিনি যে মাস্টারমশাইয়ের অবমূল্যায়ন করেছিলেন তার জন্য কিন্তু মনে মনে তিনি দুঃখ পেয়েছেন এবং তিনি সেই জন্য লজ্জিত হয়েছেন। কাজেই এই যে অহেতুক তাড়না করে শিক্ষা দেওয়া যায় না, এটা একেবারে মনোবিজ্ঞান সম্মত কথা, সুন্দর কথা। মানে আধুনিক শিক্ষাবিজ্ঞানও সেই কথাটাই বলে, কারণ তাতে গাধা পিটিয়ে ঘোড়া বানাতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, মারা যায়। কিন্তু একজন শিক্ষকের অন্তরে যে স্নেহ, ভালোবাসা, মমতার যে ফল্গুধারা থাকে, সেইটা যদি আমরা না দেখতে পাই, তাহলে আমরা তার কিন্তু প্রকৃত মূল্যায়ন করতে পারি না। একেবারেই ঠিক বলেছেন স্যার, সত্যিই তাই, আমাদের সেদিকটাতে নজর দেওয়া উচিত। আমি পরের প্রশ্নে আসবো, তার আগে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর থেকে শুভাশিস মণ্ডল আমাদের সঙ্গে একজন পড়ুয়া রয়েছেন। শুভাশিস, বলো তোমার প্রশ্ন। শুভাশিস, তোমার প্রশ্ন বলো। শুনতে পাচ্ছ শুভাশিস? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি একেবারে নীলু ঘোষের প্রশ্নে চলে যাব। আমি স্ক্রিনে দেখতে চাইবো নীলু ঘোষের প্রশ্নটা। স্ক্রিনে একবার দেখে নিই আমরা, তারপর সরাসরি স্যারের কাছে আলোচনায় আসবো। মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছে। মাস্টারমশাইয়ের কাছ থেকে এটুকুই আমার নগদ লাভ, উক্তিটির তাৎপর্য কি? নীলু ঘোষ, গড়বেতা হাই স্কুল থেকে। আমি গৌতম স্যারের কাছে আসবো। মানে সুকুমারের চরিত্রের কোন দিকটা, মানে এই প্রশ্নের সঙ্গে আমার জুড়ে দিতে ইচ্ছে করছে এই প্রশ্নটা, যে সুকুমারের চরিত্রের কোন দিকটা ফুটে উঠলো? কি মানে কর্তৃপক্ষ খুশি হয়ে 10 টাকা দক্ষিণা দিয়েছে, সেটা তিনি বলছেন যে মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার নগদ লাভ। একটু পিছিয়ে যাব। ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে গল্প লেখার শুরুটা আসলে বাংলা গল্পের বুনিয়াদ তৈরি করেছিল 1874 সালে লোকরহস্যে গ্রাম্য পাঠশালার পণ্ডিত মশাই বলে স্বয়ং বঙ্কিমচন্দ্র একটি গল্প লিখেছিলেন, এবং তখন থেকে একটা প্রবণতা বিদ্যালয় শিক্ষকদের নিয়ে মজা মস্করা করা, এ যেন একটা অদ্ভুত ফল্গু প্রবাহের মতো ছাত্রদের মধ্যে প্রবাহিত হয়েছে, সেটাই গল্পে বারবার এসছে। আমরা মনে করতে পারি জলধর সেনের আরে অর্থাৎ বলে আরেকটি গল্পের কথা, কিংবা সৈয়দ মুস্তাবা আলীর পাদটিকা, এই সমস্ত গল্পের ভেতর দিয়ে এগুলো এসছে। ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যের এই মজার জায়গাটাকে এড়িয়ে মূল্যবোধের অবক্ষয় এবং মূল্যবোধ প্রতিষ্ঠার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে এসে নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা অসাধারণ বলা যেতে পারে পরিবর্তন ঘটিয়ে দিলেন। এই পরিবর্তন ঘটালেন একটি মধ্যবিত্ত মানুষকে, তার মনস্তত্ত্বকে ধরে। একদম। মনস্তত্ত্বটা কি? আমরা এ পর্যন্ত মেনে নেব যে সুকুমার বলে যে চরিত্রটি, সে তার মাস্টারমশাইকে বিভীষিকা বলছে, আপত্তি নেই, একদম, সে আতঙ্কিত, আপত্তি নেই। কিন্তু যখন একটি পত্রিকার পক্ষ থেকে তাকে লিখতে বলা হয়, তখন সে লিখছে, অধ্যাপক সুকুমার লিখছেন, কি লিখছেন? লিখছেন গাধাকে ঘোড়া বানাতে গেলে গাধার পঞ্চত্ব পায় প্রাপ্ত, 10 টাকা নগদ লাভ। মধ্যবিত্ত অহমিকা বোধ থেকে এই যে ভাবনা, তার ফাঁপা অস্তিত্ব, তার অবনমন, চারিত্রিক অবনমনকে চিহ্নিত করছে। এটা এক। পরেও দেখছি সে যখন কলেজে বক্তৃতা দিতে যাচ্ছে, সে বলছে আমার কাছে এটা সুযোগ। তার ফাঁপাত্তর আরো প্রমাণ, সে গদগদ হয়ে উঠছে যখন তার কাছ থেকে অটোগ্রাফ নেওয়া হচ্ছে। শুধু সেটাই না, সে বক্তৃতা করছে, নিজের সমালোচনাই সে করছে, গল্পটা তো সে পরে লিখছে, তার উপলব্ধির চূড়ান্ত স্তরে গিয়ে লিখছে। সেখানে সে বলছে কতগুলো কোটেশন ব্যবহার করলাম, বার্নার্ড শয়ের একটা ইংরেজি কোটেশন বার্নার্ড শয়ের নামে চালিয়ে রবীন্দ্রনাথের 12টা উদ্ধৃতি ব্যবহার করলাম। আর সঙ্গে সঙ্গে আমাদের মনে পড়ে যাচ্ছে
সুবোধ ঘোষের সেই বিখ্যাত গল্পটা শনিবারের চিঠিতে বেরিয়েছিল, কোটেশন বাবু। অর্থাৎ এই যে মধ্যবিত্ত মনস্তত্ত্বের যে অবক্ষয়, সেই অবক্ষয়কে দেখানোর জন্য অবক্ষয়ের একটা চূড়ান্ত জায়গা দেখিয়েই তো তার উত্তরণটা ঘটবে পরবর্তীকালে। অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায় দেখালেন শিক্ষক সম্পর্কে আমাদের প্রচলিত বোধ সঠিক নয়, সেই বোধের পরবর্তী যে অংশটা আমরা দেখব সুকুমার চরিত্রের বিবর্তনে, সেটা নিশ্চয়ই পরে আসবে। একদম যথার্থ বলেছেন। আমি একেবারেই পরের প্রশ্নে চলে যাব, রূপম মণ্ডলের প্রশ্নে যাব। প্রথমে দেবশ্রীর প্রশ্ন। আচ্ছা, রূপম মণ্ডলের প্রশ্নটা আমরা একই সঙ্গে দেখে নিই, কারণ রূপম এবং দেবশ্রী দুজনের প্রশ্নই আমরা একই সঙ্গে নেব। রূপম প্রশ্ন করেছে, দাম গল্পে সুকুমার শেষ পর্যন্ত কোন উপলব্ধিতে পৌঁছেছে? দেবর্ষী ভট্টাচার্য তার প্রশ্নটাও দেখছি। স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের পাশে এসে দাঁড়িয়েছি, কথকের এমন উপলব্ধির কারণ লেখো। বাতকুল্লা ইউনাইটেড একাডেমি থেকে দেবর্ষী ভট্টাচার্য প্রশ্নটা করেছে। আমি প্রিয়তোষ স্যারের কাছে যাব। আচ্ছা, একটা ফোন নিয়ে নি তার আগে। সন্দীপ দাস কেষ্টপুর থেকে। সন্দীপ, বলো তোমার প্রশ্ন। হ্যালো। শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে দাম গল্পে শেষে একটা লাইন আছে, এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। এখান থেকে আমার কোশ্চেন হচ্ছে, এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে এবং সেই বিষয়ে বক্তার মনে এই লজ্জাবোধ জাগ্রত হয়েছে কেন? আচ্ছা, তুমি শুনতে থাকো, একদম এই প্রসঙ্গে আমরা আসছিলাম প্রায় শেষের দিকে। হ্যাঁ প্রিয়তোষ স্যার। যেটা স্যার বললেন, আমাদের মধ্যবিত্তের একটা কৃত্রিম অহংকার ভিতরে ভিতরে তৈরি হচ্ছিল সুকুমার নামে কথক চরিত্রের, এবং পড়াতে গিয়ে তিনি যখন হাততালি পেলেন, প্রশংসা পেলেন, গর্বিত হলেন। বৃদ্ধ ভদ্রলোক দেখা করতে এসেছে, দাক্ষিণ্য পুলকিত চিত্তে তিনি যাচ্ছেন, মানে আমি দেখা করতে যাচ্ছি, এটা আমি তাকে যেন কৃপা করছি। সুকুমার ডাক তাকে পিছনে ডাকলো, ওই মাস্টারমশাইয়ের কণ্ঠস্বর তাকে ডাউন মেমোরি লেন পেছন দিকে নিয়ে গেল, এবং ধীরে ধীরে মাস্টারমশাই যখন তার পকেট থেকে শতচ্ছিন্ন পত্রিকাটা বের করছেন, সে বলছেন যে আমার ছাত্র আমাকে অমর করে রেখে দিয়েছে। সুকুমার বুঝতে পারছে যে আসলে সে কি ভুলটা করেছিল। সুকুমার বুঝতে পারছে যে একজন এই বৃদ্ধ, অতি বৃদ্ধ মাস্টারমশাই কোন স্নেহ, কোন মমতা দিয়ে তার স্মৃতিটাকে আগলে রেখে দিয়েছেন। এটাই তো মহাসমুদ্র। এবং মাস্টারমশাই বলছেন যে আমার ছাত্র আমাকে অমর করে রেখেছে, এবং আমি যদি কোনো ভুল করে থাকি ওরা সন্তান তুল্য, ওরাই তো ঠিক করে দেবে। মানে এই যে সংলাপটা তৈরি হচ্ছে সেই অন্ধকারের পটভূমিকায় মাঠে, আমাদের যেন মনে হচ্ছে কোথাও একটা ওই সমস্ত আঘাতগুলো আদর হয়ে ঝরে পড়ছে। আমাদের যেন মনে হচ্ছে কোনো একটা জায়গায় সমস্ত সমালোচনাগুলো আসলে স্নেহের সমুদ্রে গিয়ে মিশছে। আমাদের মনে হচ্ছে যে একটা সাঁকো তৈরি হচ্ছে, আনন্দের সাঁকো। তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। এই বুড়ো গাছের পাতায় পাতায় সবুজ কিন্তু আজও মাতায় সুঠাম দেহে। মাস্টারমশাইয়ের কাছে আনত হচ্ছে, এটাই তো উপলব্ধি। এই অপরাধ আমি রাখবো কোথায়, এই লজ্জা আমি রাখবো কোথায়, এখানে পৌঁছে যাচ্ছে সে। বলা যেতে পারে একটা পুনরুজ্জীবন, পুনর্জাগরণ ঘটছে অনুশোচনার মধ্য দিয়ে, মূল্যবোধ প্রতিষ্ঠিত হচ্ছে। তখন যেন আপনি যেটা বললেন, শুরু করলেন যে মূল্যবোধ ফিরে আসছে, এটাই ফিরে আসার কথা, যে কারণে সে বুঝতে পারলো। আমি একেবারে সরাসরি পুরুলিয়া জেলাতে আবারও চলে যাব সুনীতি স্যারের কাছে। ছোট্ট করে অ্যাসাইনমেন্টটা নিয়ে নেব নবম শ্রেণীর। আমি বলবো যে ক্যামেরাটা না, কোনো কারণে আমাদের যোগাযোগে একটু সমস্যা হচ্ছে। আমরা পরে নবম এবং দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট একেবারে একসঙ্গে নিয়ে নেব। আমি তাহলে দশম শ্রেণীর বিষয়ে চলে আসি। শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি, আর আমাদের প্রত্যেকের চেনা এবং খুব পছন্দের, খুব মনে লাগার একটি কবিতা। এবং সেইটা আমি প্রথমেই সংহিতা ম্যামের কাছে আসবো, এবং আসার আগে একটা উল্লেখ করতে চাইবো, শঙ্খ ঘোষেরই একটা অমোঘ উচ্চারণ, কিন্তু কত শান্তভাবে তিনি বলেছেন যে আছি তবু ভাঙা এই দেশকাল নিয়ে আজও আছি, এর চেয়ে বড় কিছু হয়? 100 বার। এইভাবেই তো তিনি তো আমাদের বিবেকের অভিভাবক এই মুহূর্তে, বাংলা কবিতার উজ্জ্বলতম জ্যোতিষ্ক, এবং আমাদের অভিভাবক। একেবারে আমাদের বিপন্নতার প্রতি মুহূর্তের, এই যে সাধারণ মানুষ আমরা, আমাদের বিপন্নতাকে এত সুন্দরভাবে তিনি চিহ্নিত করেছেন গদ্যে এবং কবিতায়, এবং তা থেকে উত্তরণের পথটাও তিনি খুব শান্তভাবে, অনাড়ম্বরভাবে বলে গেছেন। এই কবিতাতেও আমরা তেমনটাই পেয়েছি।
তাহলে আমি একেবারে সাবিত্রী সরকারের প্রশ্নে চলে আসি। সাবিত্রী সরকারের প্রশ্ন দেখতে চাইব। আমাদের ইতিহাস নেই কোনো, ইতিহাস না থাকার কারণ কি? আচ্ছা সাবিত্রী, তোমার প্রশ্নটাতে আমি আসবো অবশ্যই উত্তরে। তার আগে একটু বলি, যেটা পাপিয়াদি এক্ষুনি বললেন যে বিপন্নতার কথা এবং তার থেকে উত্তরণের কথা, এই কবিতার কিন্তু প্রথম স্তবকেই কিন্তু সেই কথাই রয়েছে যে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো। এই যে বিপন্নতার কথা, আমরা নিরুপায়, উপায়ন্তরা নেই আমাদের। এই ধস, এই গিরিখাদ, এই সমস্ত যে গিরিসংকুল পথের কথা বলেছেন, চলার পথের কথা, সে কিন্তু প্রতীকী অর্থে, অর্থাৎ শুধুমাত্র যে আমাদের প্রাকৃতিক বিপর্যয় আকস্মিকভাবে নেমে আসছে তাই নয়, আমাদের প্রস্তুত থাকতে হচ্ছে কিন্তু সামাজিক রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়েও, কারণ আমাদের মাথায় বোমারু বিমান এইভাবে। তো তুমি যেটা বলেছ যে আমাদের ইতিহাস নেই, এ কথা, এই আক্ষেপ দ্বিতীয় স্তবকে এসেছে ওই সাধারণ মানুষের। হ্যাঁ, এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিতে চাইবো। আমি অমরনাথের প্রশ্নটা স্ক্রিনে একবার দেখাতে চাইবো, মানে আপনি বলছেন তো, তাহলে ওর প্রশ্নের উত্তরটাও ও পেয়ে যাবে। অমরনাথ দাসের প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, তারা নিজেদেরকে ভিখারি বলে মনে করছে কেন? বেশ, সঙ্গে। অমরনাথ তুমিও শোনো যে প্রশ্নে, যে উত্তরে আমি যাচ্ছিলাম, অর্থাৎ কিনা দ্বিতীয় স্তবকের প্রথম লাইনটিতেই রয়েছে যে আমাদের ইতিহাস নেই। তার আগে আমরা দেখছি আমাদের বর্তমান নেই এবং ভবিষ্যৎও নেই, কারণ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থাৎ ভবিষ্যৎও কিন্তু সাধারণ মানুষের অন্ধকার। তো ইতিহাস বলতে আমরা সাধারণভাবে কি বুঝি, কি পড়ি? সেই শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি কারা, না রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, রবীন্দ্রনাথ বলেছিলেন। মোটামুটি রাজকাহিনী বলতে আমরা ইতিহাস বুঝি, কোন রাজা এসেছে, কোন রাজা গেছে, কতদিন রাজত্ব করেছে, তাদের যুদ্ধ ঝঞ্ঝনার ইতিহাস। আর সাধারণ মানুষ যারা প্রতিদিন আমাদের সভ্যতার চাকাকে এগিয়ে দিয়ে রাখছে, তাদের কথা কিন্তু কেউ বলে না, কেননা ক্ষমতাসীন মানুষরা তাদের কথাকে মুছে ফেলে নিজেদের গৌরবের জয়গাথা গায়। কোথাও কি নেই ইতিহাস? কি কোথাও নেই সাধারণ মানুষের? আছে, সংঘবদ্ধ মানুষ হলে আছে। নীল বিদ্রোহের ইতিহাসে আমরা পেয়েছি, চুয়ার বিদ্রোহে পেয়েছি, এরকম ছোট ছোট বিদ্রোহে পেয়েছি, সামাজিক বিপ্লব, কিন্তু সেটা কোনো ব্যক্তি মানুষের ইতিহাস নয়, সমাজবদ্ধ মানুষের ইতিহাস। তাই তো আরো বেঁধে বেঁধে থাকি। সেই আমাদের ইতিহাস নেই বলতে কিন্তু সেই আক্ষেপের কথা, সেই অনুযোগের কথা, সাধারণ মানুষের সেই হাহাকারের কথা বলছেন, যেখান থেকে তিনি উঠে এসেছেন যে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের কথা বলতে দেওয়া হয়নি, সব দেখে সব শুনে আমাদের বাক স্বাধীনতা নেই, আমরা বলতে পারি না। আমরা ততটুকুই বলতে পারি যতটুকু আমাদের রাজনৈতিক ক্ষমতায় যারা আছেন তারা, বা যে কোনো ক্ষমতায় যারা আছেন, ক্ষমতাসীন ব্যক্তিরা, তারা যতটুকু আমাদেরকে অ্যালাউ করেন সেইটুকু আমরা মাত্র বলতে পারি। আর যেটা ওই যে আমরা ভিখারি 12 মাস, বটেই তো, কারণ জীবন ধারণের জন্য, প্রতিদিনের জন্য যদি আমাদের পরমুখাপেক্ষী থেকে যেতে হয়, তাহলে তো সেই আত্মার দৈন্যতাই হচ্ছে সব থেকে বড় দীনতা, সে কথা। তাই আমরা সারা জীবন প্রচণ্ড শ্রমে নিজেদের নিঃশেষ করে সমাজকে এগিয়ে নিয়ে গেলেও নিজেদের কোনো পরিচিতি নেই, শিকড় নেই, আমাদের ইতিহাস নেই, শিকড় বিচ্ছিন্ন, তাই আমরা ভিখারি, আমরা আমাদের ঐতিহ্যকে চিনি না। অরিত্র সেন একজন পড়ুয়া রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। অরিত্র, বলো তোমার প্রশ্ন। অরিত্র, তোমার প্রশ্ন বলো, শুনতে পাচ্ছি আমরা। আমাদের পথ নেই আর আমরা কারা? আচ্ছা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একেবারে গৌতম স্যারের কাছে চলে যাব, কারণ গৌতম স্যারের আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন শিক্ষক শিক্ষিকারা। তার আগে সোহমের প্রশ্নটা দেখে নিতে চাইব। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবির এমন সংশয় কেন? সত্যি আমি যখন প্রথম পড়েছিলাম বুঝতে পারিনি, পরে আমার মনে হয়েছে সত্যি। আচ্ছা, একটুখানি বলি যে রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলা কবিতার ক্ষেত্রে রোমান্টিকতার বাতাবরণের মধ্যেও হঠাৎ হঠাৎ এবং খুব সচেতনভাবে সমাজ সচেতনতার যে আক্রমণ শঙ্খ ঘোষের কবিতায় ঘটে, তা বোধহয় এখনকার বাংলা সাহিত্যে বিরল। মানে সমাজ চেতনার যে সংক্রমণ তিনি ঘটান, আয়ারও বেঁধে বেঁধে থাকি আপাত অর্থে একটি ছড়ার মতো শিশু পাঠ্য কবিতা আমাদের মনে হয়, কিন্তু বাস্তবে এর আবেদনটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যায় যখন তিনি একটা জায়গায় বলেন, এই যে প্রশ্নটাও করলো একটুখানি, যে আমাদের এই জায়গাটায় আমাদের পথ নেই, আমাদের আমাদের ঘর গেছে উড়ে ইত্যাদি। আমি এটা সামগ্রিকভাবে এই বোধটার কাছে যেতে চাইছি যে তিনি প্রথমে তো প্রতীকী কতকগুলো বিষয়ের মধ্য দিয়ে সমাজের যে নানান অবক্ষয়, নানান ভাঙন, নানান প্রতিবন্ধকতা, এগুলোকে তুললেন। তারপরেই তিনি
দ্বিতীয় স্তবকের শুরুতেই যে লাইনটা চরণটা ব্যবহৃত হলো যে আমাদের ইতিহাস নেই কোনো, অথবা এমনই ইতিহাস তার চোখ মুখ ঢাকা। শুধু ইতিহাস নেই কেন নয়, আমাদের ইতিহাস নেই এটা একটা, যেমন পাশে আর একটা কথা, এমনই ইতিহাস তার চোখ মুখ ঢাকা, তারপরেই পৃথিবী বেঁচে আছে অথবা মরে গেছে। অর্থাৎ আমরা যেন একটা নিরাসক্ত, কোনো আবেদন আমাদের নেই, কোনো আবেদন, কোনো ভাবনা আমাদের নেই। আমরা কারা? নিঃসন্দেহে আমরা শ্রমজীবী মানুষ। একদম রাষ্ট্রনৈতিক ব্যবস্থায় যারা ক্রমাগত অবদমিত হয় চিন্তা চেতনা জীবনযাপনের ক্ষেত্রে, তারা ইতিহাস গড়ে, কিন্তু সেই ইতিহাস প্রথাগত জায়গায় থাকে না। স্পার্টাকাসের কথা আমরা জানি, বেশি দূর যেতে হবে না, আমাদের এই বঙ্গদেশে 1067 থেকে শুরু করে 1114 সাল পর্যন্ত বারেন্দ্রভূমিতে 37 বছর একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা ছিল, 35,000 বর্গ মাইল জুড়ে, কৈবর্ত বিদ্রোহের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, দিব্যকের নেতৃত্বে। এরা কোনো রাজবংশ নয়, পাল রাজাদের বিরুদ্ধে লড়াই করে। সেখানে পপিপ, যিনি কবি এবং পাশাপাশি যোদ্ধা, তাকে ওই রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী প্রস্তাব দিয়েছিলেন, চলে এসো রামপালের সভায়। তিনি বলেছেন না, আমার ইতিহাস অন্য জায়গায়। নিজেই লিখেছেন যে কোন জায়গাটা মাছের জন্য নিরাপদ, যেখানে বক থাকে না। অর্থাৎ ইতিহাস যারা নির্মাণ করে প্রথাগত, সেই ইতিহাসে সাধারণ মানুষ নেই, সেই ইতিহাস তৈরি করতে হবে। কারা তৈরি করেন? স্পার্টাকাস তৈরি করেছিলেন। কারা তৈরি করেন? পপিপরা তৈরি করেছিলেন দিব্যকের নেতৃত্বে। অর্থাৎ আমাদের ইতিহাস আছে, কিন্তু তার মুখ ঢাকা। আমাদের ইতিহাস তৈরি করতে হবে, আর তৈরি করতে হলেই সেই সদর্থক ভাবনা, যেখানে গিয়ে কবিতার সমাপ্তি ঘটবে, যে ইতিহাস তৈরি করতে হলে সংহতি দরকার, এবং সংহতির সঙ্গে সঙ্গে যেটা দরকার, যে আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের অতীতকে খোঁজা, বর্তমানকে বিশ্লেষণ করা, ভবিষ্যতের স্বপ্ন দেখা। একদম সম্ভবত এখানে সেই কথাটাই সামগ্রিক কবিতার মধ্য দিয়ে ইতিহাসের বাতাবরণকে সামনে রেখেছেন কবি। একটু ভয়ই করছে এরকম ভাবে নিজে ব্যাখ্যাটা দিতে, কেননা কবি আমাদের মধ্যে রয়েছেন, আরো অনেক দিন তিনি থাকবেন আমাদের অভিভাবক হিসাবে। একদম মাথার ওপর তিনি আছেন বলেই বোধহয় আমরা এতটা সাহস পাই। এই মুহূর্তে ঋত্বিকা পোদ্দার আমাদের সঙ্গে এক পড়ুয়া রয়েছে। বলো ঋত্বিকা, তোমার প্রশ্ন। আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে? হ্যাঁ, আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি তোমার প্রশ্ন, তুমি আমাদের সঙ্গে থাকো। হ্যাঁ ম্যাম, কি বলবেন? হ্যাঁ, বলে দিতে পারি। আমরা একটু ছোট্ট করে বলা যাবে কি, কারণ আমাদের বিরতির সময় আছে, নাহলে আমরা বিরতির পরে এসে আলোচনা করব। কোনটা করব? হ্যাঁ, এক লাইনে বলে দিতে বলে পারি। দিই, হ্যাঁ। হ্যাঁ, ঋত্বিকা শোনো, তুমি প্রশ্ন করেছো আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে। তো স্যার এক্ষুনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, এবং আমিও যতটুকু পেরেছি, যে ইতিহাস তো নেই, বর্তমানও নেই, আর ভবিষ্যৎও অন্ধকার। কেননা শিশুরাই আমাদের স্বপ্নের ভবিষ্যৎ, যে কোনো জাতি গঠন করে আমাদের ভবিষ্যৎ। সেখানে এই রকম অবক্ষয়ে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষ দেখছেন যে তাদের শিশুদের, অর্থাৎ তাদের ভবিষ্যৎ অন্ধকার। শঙ্খ ঘোষেরই আরও আগে 1974 সালে যে বাবরের প্রার্থনা কবিতায় আমরা কিন্তু এরকম পেয়েছি যে আমাকে ধ্বংস করে দাও ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক, বা আমার সন্তান যেন থাকে দুটো পাতে। সেই ঈশ্বরী পাটনি বলেছিলেন, সন্তানকে রক্ষা করা তবেই আমাদের ভবিষ্যৎ রক্ষা পাবে। সেই শিশুদের সব, অর্থাৎ এই যে বর্তমানে যে ভ্রান্ত রাজনীতির খেলা চলছে, বর্তমান কেন, ইতিহাসে দেখেছে এই রাজনীতির খেলা যুগে যুগে কালে কালে, সেই আমাদের ভবিষ্যৎকে কিন্তু ধ্বংস করার একটা, সেখানে কিন্তু একদম পরে যুগের পরে যুগ ধরে সেই খেলাটা চলছে, যেখানে মানুষ বিপন্ন। তাই আমরা ভাবি আমাদের ইতিহাস হয়তো নেই, হয়তো আছে, পৃথিবী বেঁচে আছে না মরে গেছে, কারণ ভবিষ্যৎ নেই যখন। একদম। এই মুহূর্তে আমরা দশম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করছি, তারপর দ্বাদশ শ্রেণীর বাংলায় চলে যাব। আমি প্রথমে পুরুলিয়া চলে যাব সুনীতি স্যারের কাছে। যে প্রশ্নটা রয়েছে, সোহম আচার্যের প্রশ্নটা একবার স্ক্রিনে দেখে নিতে চাইব। সোহম আচার্য প্রশ্ন করেছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবিতায় কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন এবং কেন বলেছেন? সুনীতি স্যার। হ্যাঁ, সোম খুব সুন্দর হয়েছে। মানে আমাদের এই আয় আরো
না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, একটু সমস্যা দেখা দিয়েছে। আমরা নিশ্চয়ই পরে আবার চেষ্টা করব। তাহলে আমি এক পরের প্রশ্নটা নিয়েই প্রিয়তোষ স্যারের কাছে আসতে চাইবো একেবারে, যদি দুটোরই আপনি বলে দেন। তন্ময় বরের প্রশ্নটা নিয়ে নিতে চাইবো। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় একদিকে সামাজিক অবক্ষয়, অন্যদিকে আশাবাদ যেভাবে ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। তন্ময় প্রশ্ন করেছে। হ্যাঁ, এই প্রশ্নটার মধ্যে বোধহয় কবিতাটার সমস্ত ভাববস্তুটাকে আমরা পেয়ে যাব। আমরা শঙ্খ ঘোষের কবিতাটার শুরু থেকে যদি দেখি, তাহলে প্রথম স্তবকটা হচ্ছে যে অস্থিরতার মধ্যে দিয়ে আমরা এখন আমাদের সময়কে যাপন করছি, সেই সময়টার কথা। ডান দিকে ধস, বাঁদিকে গিরিখাদ, মাথার উপরে বোমারু বিমানের আনাগোনা, যুদ্ধবাজদের তাণ্ডব, এর মধ্যে মানুষের সার্বিক নিরাশ্রয়তা, এর মধ্যে শিশুদের মৃতদেহ কাছে দূরে ছড়ানো রয়েছে। শিশুদের এই মৃতদেহ ছড়ানো থাকাটা একটু আলাদাভাবে সিগনিফিকেন্ট। তার কারণ হচ্ছে যে এটা কিন্তু আসলে একটা জেনারেশনের শেষ হয়ে যাওয়া, এটা সমাজ জীবনে একটা মহাশূন্যতা তৈরি করছে। এখান থেকে আমরা দ্বিতীয় স্তবকে যখন চলে আসছি, স্যার এবং ম্যাডাম আলোচনা করেছেন যে একটা ইতিহাসহীনতা কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। একেবারে। তারপর আপনি যাবেন, একটু ইন্টারাপ্ট করছি, বিরত করছি। এই মুহূর্তে সায়নী ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। সায়নী, বলো তোমার প্রশ্ন চট করে। নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে সায়নী ঘোষ বলছি। আমার প্রশ্নটা হলো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, কবির এরূপ আহ্বান কেন? একদম এটা নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ স্যার, প্রিয়তোষ স্যার। তো সাধারণ মানুষের ইতিহাসে যে অবদান, সেই অবদান, সেটা কৈবর্ত বিদ্রোহী হোক, চুয়াড় বিদ্রোহী হোক, সেটা তিতুমিরের বিদ্রোহী হোক, কোনোটাই কিন্তু ইতিহাসে সেভাবে স্বীকৃতি পায় না। ক্ষমতাবানরা তাদের মতো করে ইতিহাসকে পরিচালনা করছে, সাধারণ মানুষ উপেক্ষিত হচ্ছে। ব্যক্তির ইতিহাস গুরুত্ব পাচ্ছে বা বিশেষ গোষ্ঠীর ইতিহাস গুরুত্ব পাচ্ছে, মানুষের ইতিহাস গুরুত্ব পাচ্ছে না। এভাবেই কি চলবে? অবক্ষয়, নৈরাজ্য, হতাশা, কিছুই কোথাও যদি নেই বাকি, তবু তো কজন আছি বাকি। এই যে কজন আছি বাকি, কজন কারা? আসলে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সমস্ত সাধারণ মানুষ, তাদেরকে একসঙ্গে থাকতে হবে। শঙ্খ ঘোষ তার অন্য কবিতাতে লিখছেন, ঘটুক সংঘাত, দেখো তার মধ্যে থেকে ভিন্ন কিছু জেগে ওঠে কিনা, অন্ত নিয়ে অতটা ভেবো না, রাখো এ প্রবাহ, শেষ নিঃশ্বাসের সামনে কথা দাও তুমি, ঠিক। তুমি প্রসারিত দেশ। সেই শঙ্খ ঘোষ বলছেন হাতে হাত রেখে থাকতে হবে। যৌথ খামারের স্বপ্ন দেখি আমরা, যৌথ জীবনের স্বপ্ন দেখি আমরা। সবাই যদি একসঙ্গে থাকতে পারি, আজকের এই করাল সংক্রান্তি আমরা পার হয়ে যেতে পারবো প্রগতির সম্মিলিত বীর্যে। একদম। যে কোনো বিপর্যয় আসুক না কেন, আমরা যদি হাতে হাত ধরে থাকি, কিন্তু এই মুহূর্তে করোনার যে গাইডলাইন আছে সেটা তো আমাদের মানতেই হবে, পারস্পরিক দূরত্ব মেনটেন করতেই হবে। কিন্তু কবি যেটা বলতে চেয়েছেন, সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে যদি লড়াই করি, তাহলে অনেক পথই আমরা পেরিয়ে যেতে পারবো। আমি একেবারে দ্বাদশ শ্রেণীর বিষয়ে চলে আসতে চাইবো। দ্বাদশ শ্রেণীর বিষয় বাংলা, এবং সেখানে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়। সেখানে আমি প্রথমেই ইমেলে অদ্রিজা রায় প্রশ্ন করেছে, সেই অদ্রিজা রায়ের প্রশ্নটা আগে একটু নিয়ে নিতে চাইবো গৌতম স্যারের কাছ থেকে। মৃত্যুঞ্জয় আগে মৃত্যু দেখেনি, সামাজিক কোন ইতিহাসের সঙ্গে লেখক যুক্ত করেছেন? তার আগে আমি একটু বলে নেব গৌতম স্যার, মানে আপনি এত সুন্দর বলছেন না, আমার মনে পড়ে যাচ্ছে লেখাগুলো, যে তার রচনায় যেটুকু অসুস্থতার ছায়া, তা আমাদেরই রুগ্নতার প্রতিবিম্ব। নিশ্চিত করি তার রচনায় যতটুকু অসুস্থতা, আমাদেরই রুগ্নতার প্রতিবিম্ব। হ্যাঁ, এই প্রসঙ্গটা নিয়ে আমি একটু পরে যাব। এই প্রসঙ্গটা শেষের দিকে সাম আপ করার সময় যদি থাকে, নিশ্চয়ই সেটা আলোচনা হবে। তার আগে বলতে চাই যে সমর সেনের সেই বিখ্যাত একটা কবিতার লাইন আর কি, দুর্ভিক্ষ পীড়িত বাংলায় তিনি লিখছেন, 2 কোটি ক্ষুধার অভিশাপ সংহত বাংলাদেশে, চোরে চোরে মাসতুত ভাই, নিবিড় মিতালি মহাজন ও শকুনে। দ্বিতীয় মহাযুদ্ধের যে অভিঘাত, 1939-এ দ্বিতীয় মহাযুদ্ধের সূত্রপাত ঠিক, কিন্তু আমাদের দেশে সেই অভিঘাত কিন্তু 1942-43 থেকে শুরু করে, বিশেষ করে 1942 সালে জাপান যখন তার প্রতিবেশী দেশ বার্মাকে দখল করে নেয়, তখন তার অভিঘাতটা আমাদের দিনানুদৈনিক জীবনে প্রচুর প্রভাব ফেলতে শুরু করে। কেননা বার্মা ছিল আমাদের দেশে চাল সরবরাহের আমদানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সংকট। এর সঙ্গে চার্চিলের একটা নীতি, যে জাপানি সৈন্যরা যাতে খাদ্য না পায়, অতএব খাদ্যকে আটকে দাও, নানান নীতি, খাদ্যকে আটকে দেওয়া। শুধু তাই না, যানবাহন, নৌকাগুলোকে সিজ করে নেওয়া, এগুলো ছিল। এগুলোর সাথে সাথে 1943-এর 16 অক্টোবর তারিখে গোটা দক্ষিণবঙ্গে একটা ব্যাপক সাইক্লোন,
বন্যা, ঝড় প্রবাহিত হয়, সব মিলেমিশে একটা খাদ্য সংকট। আর এই খাদ্য সংকটের পরিপ্রেক্ষিতে খুব তাৎক্ষণিকভাবে যে গল্পগুলো, যে সাহিত্য, উপন্যাস লেখা তখন হয়নি, দুর্ভিক্ষকে নিয়ে রমেশচন্দ্র সেন তার মালঙ্গির কথা লিখছেন অনেক পরে, মন্বন্তর লেখা হচ্ছে আরো পরে, উপন্যাস লেখার সময় তখন আসেনি, কিন্তু ছবি আঁকা হচ্ছে, জয়নুল আবেদিন ছবি আঁকছেন, চিত্তপ্রসাদ ছবি আঁকছেন, কবিতা লেখা হচ্ছে নানানভাবে, আর গল্প লেখা হচ্ছে, নাটক লেখা হচ্ছে। 1943 সালের অক্টোবর মাসে 1943 সালের অক্টোবর মাসে শারদীয় সংখ্যা ভৈরব পত্রিকায় শারদা প্রসাদ দাসের সম্পাদনায় তাতে প্রকাশিত হচ্ছে এই গল্পটি, কে বাঁচায় কে বাঁচে। এবং পরবর্তীকালে অর্থাৎ 1944 মার্চে সেই পরিমল গোস্বামী জেনারেল পাবলিশার্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড থেকে একটি সংকলন প্রকাশিত হচ্ছে মহামন্বন্তর। তাতে যে 8-9টি গল্প ছিল তার মধ্যে অন্যতম গল্প কে বাঁচায় কে বাঁচে। তা এই গল্পের বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে দুর্ভিক্ষ নিয়ে আরো গল্প লিখেছেন, এবং যেমন কানাই তাঁতির মতো গল্প, কানাই তাঁতির মতো গল্প বলতে পারি, কিংবা এর আগে পাঠ্য আকারে ছিল অসহযোগী শিল্পীর গল্প, খানিকটা বস্ত্র সংকট নিয়ে, দুঃশাসনীয়, এ সমস্ত গল্প। কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেখা এই গল্পের ভেতর দিয়ে শিল্পী মানিকের অন্য একটা সত্তা, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় চরিত্রকে বিকশিত করবার ক্ষেত্রে। এবং আমরা দেখেছি চরিত্রের বিকাশ হিসাবে যে অন্তর্ঘাত তৈরি করতে হয়, চরিত্রের উপরে একজন কথাকার করেন, মৃত্যুঞ্জয়ের উপরে সেই অন্তর্ঘাত ঘটেছে দুর্ভিক্ষ পীড়িত একটি মৃত্যুকে দেখে। একদম। এবং তার যে মানসিক প্রতিক্রিয়া, তারই শারীরিক প্রকাশ ঘটছে, এবং ধীরে ধীরে একটা চরিত্র বিবর্তিত হচ্ছে। এভাবে দুর্ভিক্ষ পীড়িত সময়ের পরিপ্রেক্ষিতে মৃত্যুঞ্জয় চরিত্রের ওপরেই মূলত আলো ফেলতে চাইলেন লেখক। মূলত তার পার্শ্ব চরিত্র হিসাবে নিখিল বলে একটি চরিত্র আসছে নিঃসন্দেহে, কিংবা তার স্ত্রী আরো অপ্রত্যক্ষ চরিত্র হিসাবে তারা আসছে খানিকটা, কিন্তু মূলত কে বাঁচায় কে বাঁচে এর শেষে কিন্তু কোনো জিজ্ঞাসা নেই, অর্থাৎ একটা সংশয়বাদ। সেই সংশয়বাদ আসলে মানিকের শিল্পতত্ত্বের একটা বড় দিক, সেটা নিশ্চয়ই বারান্তরে আলোচনা করা যেতে। আচ্ছা, আমি সংহিতা ম্যামের কাছে আসবো রাকেশ বিশ্বাসের প্রশ্ন নিয়ে। আমি রাকেশের প্রশ্নটা প্রথমে স্ক্রিনে দেখে নিতে চাইব। তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, মৃত্যুঞ্জয় কেন এ কথা বলেছিল? যেমনটা স্যার বলছিলেন, নিখিলও একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিল, কারণ মৃত্যুঞ্জয়কে নানাভাবে সে বোঝাতে চেয়েছিল। তার স্ত্রীও বলেছিল যে তুমি গিয়ে ওকে একটু বোঝাও, ধরে আনো, সেই জায়গাটা থেকে। হ্যাঁ, রাকেশ, তুমি শোনো, এই যে গল্পটা যেটা স্যারও শুরু করলেন, যে যে মন্বন্তর সৃষ্টি হয়েছিল তাতে প্রাকৃতিক দুর্যোগ তো ছিলই, তার সঙ্গে ছিল একটা রাজনৈতিক মানে সাজিয়ে তোলা একটা দুর্যোগ, যার জন্য মানুষ কিন্তু খাদ্য থাকতেও খাদ্যহীন, আড়তদাররা মজুতদাররা খাদ্য মজুত করে রাখতো এবং চলে যেত বাইরে, অর্থাৎ ব্রিটিশের অধিকারে চলে যেত। সেই সময় পোড়ামাটি নীতি নেওয়া হয়েছিল বিভিন্নভাবে। আমাদের দেশ কিন্তু সেই সময়ে হাহাকারে, অন্নহীনের হাহাকারে ভরে গেছিল। যারা খাদ্য উৎপাদন করত সেই কৃষকেরা, আরও অন্যান্য শ্রমজীবীরা, তারা ঘর হারিয়ে তারা চলে এসেছিল, গ্রামের ঘর হারিয়ে। এই সম্পর্কে স্বাগত আমরা পড়েছি এর আগে সিলেবাসে, বা তোমরা হয়তো অনেকেই পড়বে সুভাষ মুখোপাধ্যায়ের, যে গ্রাম উঠে গিয়েছে শহরে, যারা উৎপাদন করে তারা চলে গেছে শহরে, এবং শহরে তারা দুমুঠো অন্যের জন্য, ফ্যানের জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো সেই অবস্থাতে আমরা এই যে কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়কে পেয়েছি, যে কিনা সাধারণভাবে খুব সহানুভূতিশীল, সরল, সিধে সাদা একটি ছেলে, কিন্তু তার এই অতি সংবেদনশীলতাই কিন্তু তার ক্ষেত্রে আমরা দেখেছি যে তার একেবারে ভেতরের ভিতটাকে নড়িয়ে দিয়েছে। সে প্রথম মৃত্যু প্রত্যক্ষ করেছে, অনাহারে মৃত্যু, এবং সে কিন্তু স্থির থাকতে পারেনি, তার অন্তর্বয়ন নষ্ট হয়ে গেছে, এবং আমরা দেখেছি সেই আস্তে 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 কিন্তু তার মস্তিষ্ক বিকৃতি দেখা দিয়েছে। তুমি যে প্রশ্নটা করেছো, তুই নিখিল বলছে মৃত্যুঞ্জয়কে যে তুই কি প্রশ্নটা আরেকবার একটু বলো। হ্যাঁ, একদমই, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল। কেননা মৃত্যুঞ্জয় মনে করেছে যে নিজেকে নিঃশেষ করে ওদের বাঁচাতে হবে যারা খেতে পাচ্ছে না, আর নিখিল বলছে যে না, ওটা নীতি ধর্মের দিক থেকে কিন্তু
ঠিক হলেও সমাজ ধর্মের দিক থেকে ঠিক নয়। 10 এখানে জনকে আমি হত্যা একটা করা যায়। একটুখানি আপনাকে বিরত করে একটা কথা বলবো, মানে মানিক বন্দ্যোপাধ্যায় নিজে শেষের দিকে বলেছিলেন যে দেখো দুটি ডাল ভাতের সংস্থান না রেখে একেবারেই। বাংলাদেশে কেউ যেন সাহিত্য করতে নিশ্চয়ই। না যায়। যেটা নিখিল এই যেটা কথা নিখিল বলেছে, নিখিল কিন্তু সেই আমরা এই দুটো চরিত্রের মধ্যে বৈপরীত্য দেখছি, দুটো শেড, যাতে কিন্তু গল্পের মূল বক্তব্য ধরা পড়েছে যে তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, এ কথা বলছে সে, কেননা নিজেকে হত্যা করে অন্যকে বাঁচাতে হবে, এই হচ্ছে তার নীতি। কিন্তু নিখিল একটি বাস্তববাদী চরিত্র, সে আমরা দেখছি রোজ খবরের কাগজ পড়ে, সে অনেক বেশি বুদ্ধি দিয়ে ভাবে, সেও সহানুভূতিশীল, সে বন্ধু বৎসল, সে বন্ধু স্ত্রীকে তার সংসারকে যাতে ঠিক রকম রাখতে পারে সেরকম করেছে, এবং সে 3টে জায়গায় রিলিফের টাকা প্রত্যেক মাসে সে কিন্তু 3টে জায়গায় টাকা পাঠায়, কিন্তু তা বলে মৃত্যুঞ্জয়ের মতন রিলিফের সব টাকা দান করে দেয় না। এইরকম শুধুমাত্র আবেগ নির্ভর নয় সে চরিত্র, সেই চরিত্র যুক্তি নির্ভর, যা কিনা মৃত্যুঞ্জয়ের কাছে পাগলামি বলে মনে হয়েছে, কারণ সে মনে করে 4 বেলা কেন, কোনো বেলাই না খেয়ে পুরোটাই দান করে দেওয়া, চোখের সামনে যাদের দেখছি তাদের বাঁচাবো, কিন্তু আড়ালে যারা রয়েছে তাদের কি হবে, এতটা বিশ্লেষণ করা, এতখানি বিচক্ষণতা কিন্তু মৃত্যুঞ্জয় ছিল না। তাই উল্টে নিজের যে এই অসংলগ্ন আচরণ, সেটাকেই হয়তো সে ওইভাবে বলেছেন তুই পাগল, অর্থাৎ নিজে যে অসংলগ্ন আচরণ করছে সেটা সে বুঝতে পারছে না। এই মুহূর্তে সত্যপ্রিয় সিংহ মহাপাত্র আমাদের সঙ্গে এক পড়ুয়া রয়েছে। হ্যাঁ বলো তোমার প্রশ্ন। হ্যাঁ ম্যাম, আমি জানতে চাইছি গল্পে বলা হয়েছে ভিক্ষা দেওয়াকে অস্বাভাবিক পাপ, ভিক্ষা দেওয়াকে অস্বাভাবিক পাপ বলার কারণ কি? তুমি আমাদের সঙ্গে থাকো। আমি কি আপনার কাছে আসবো? হ্যাঁ, এটা ভিক্ষা দেওয়াকে অস্বাভাবিক পাপ বলার যে বক্তব্য, সেটা হচ্ছে নিখিলের মনস্তাত্ত্বিক জায়গা থেকে। একটা জিনিস মনে রাখতে হবে, মানিক বন্দ্যোপাধ্যায় সেকালের প্রগতি সাহিত্য আন্দোলনের একজন মানুষ ছিলেন। তার একটি রাজনৈতিক দর্শন ছিল, যে দর্শন সমাজ বিপ্লবের মধ্য দিয়েই দারিদ্র থেকে শুরু করে সমস্ত মানুষের সমস্যার সমাধান করবে বলে মানিক বন্দ্যোপাধ্যায় নিজে বিশ্বাস করতেন। খানিকটা বলা যেতে পারে নিখিলের ভাবনার মধ্য দিয়ে এটা বেরিয়ে আসছে যে সমাজ বিপ্লবের স্বপ্নকে তিরোহিত করে শুধুমাত্র রিলিফ, শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা দরিদ্র মানুষের মধ্যে দিয়ে বিপ্লবের যে ভাবনা, সেই ভাবনাকে ভোঁতা করে দেওয়া হয়। নিখিল যেন মানিকের চিন্তা চেতনারই একটা প্রতিরূপ হয়ে ওঠে, যে ভিক্ষা দেওয়া পাপ আসলে দরকার মানুষের অধিকার অর্জনের মানে উপযোগী করে গড়ে তোলা। এটাই হচ্ছে মানিকের দৃষ্টিভঙ্গি ছিল প্রগতি আন্দোলনের একজন মানুষ হিসাবে, তার রাজনৈতিক দর্শনের ভাবনা হিসাবে। নিখিলের মধ্য দিয়ে সেটাই প্রতিভাত। তাই তার কাছে মনে হচ্ছে ভিক্ষা দেওয়া পাপ, আসলে সমাজ বিপ্লবের স্বপ্ন দেখো, তাহলে সমস্যার সমাধান হবে। আমি প্রিয়ত স্যারের কাছে আসব। ইমেলে একটা প্রশ্ন এসেছে, নির্ভীক দেব উত্তরপাড়া থেকে প্রশ্ন করেছে যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে, নিখিল মৃত্যুঞ্জয়কে কিভাবে দেখেছে? না, নিখিল মৃত্যুঞ্জয়ের যে বন্ধু ছিল এটা নিয়ে কাহিনীতে কোনো দ্বিমত থাকতে পারে না। তাদের ভাবনা চিন্তা, তাদের মতাদর্শ, এটা নিয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা একই অফিসে কাজ করে, তারা সমপদস্থ, প্রায় একই রকম মাইনে পায়। নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে কেন? নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে সে শান্ত, দরদি, সরল ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য নয়। সে ভালোবাসে কিন্তু ওই একটা কারণেই, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় ওই প্রাচীন এবং সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। প্রাচীন পচা ঐতিহ্য আদর্শবাদটা কোনটা? সেই চণ্ডীদাস বাংলাদেশের পথে গেয়ে গেলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং সেটা বহু চর্চিত হচ্ছে আমাদের সমাজ জীবনে বহুদিন ধরে। চর্চিত হতে হতে আসলে চর্চাটা হচ্ছে, কিন্তু তার প্রতিষ্ঠাটা ঘটছে না, তাই সেটা পচা, বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেছে। কিন্তু আদর্শটা মৃত্যুঞ্জয়ের মধ্যে দৃঢ়ভাবে রয়ে গেছে। তার মধ্যে সে একটা শক্তি খুঁজে পাচ্ছে, যে শক্তিকে ভাষা রূপ দেওয়ার জন্য আমরা বহুদিন ধরে সমাজে চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, মানবতার প্রতিষ্ঠা ঘটেনি। মৃত্যুঞ্জয় তার সাধক, এবং সেই জন্যই কিন্তু নিখিল তাকে বন্ধুত্ব করছে, কাছে টেনে নিচ্ছে। আমরা একেবারেই শেষ প্রশ্নে চলে যাব। গোপাল শয়ের কাছে প্রশ্নটা দেখে নিতে চাইবো একটু স্ক্রিনে। গোপাল শ, কামারহাটি সাগর দত্ত ফ্রি হাই স্কুল থেকে, উত্তর 24 পরগনা। কে বাঁচায় কে বাঁচে গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। গৌতম স্যার, আমি একটু শুরু করেছিলাম এটা, যে কে বাঁচায় কে বাঁচে। এই গল্পটার শিরোনামের পরে কোনো ইন্ট্রোডাকশন নেই, মানে কোনো বিস্ময়বোধক চিহ্ন নেই বা জিজ্ঞাসা চিহ্ন নেই। তার মানে একটা সংশয়বাদী ভাবনা কি আছে? এই ব্যাপারটা আমাদের বুঝতে হলে খানিকটা মানিকের চিন্তা চেতনাকে বুঝতে হবে।
আমি একটু আগে বলছিলাম সমকালে আমাদের দেশেও, সারা পৃথিবীর মতো আমাদের দেশেও সমাজতান্ত্রিক বাস্তবতার যে ভাবনা, সেই ভাবনা সাহিত্যে আনা হয়েছিল, এসছিল, খুব সঙ্গতভাবে এসছিল গোটা পৃথিবী জুড়ে। এইবার তারা মনে করতেন, তাদের ভাবনাটা প্রতিফলিত হচ্ছে কতকগুলো বিষয়ে, যে প্রকৃত বাস্তববাদ হলো কি না, সাহিত্যে প্রকৃত বাস্তবকে প্রতিষ্ঠিত করা, সমাজ নিরপেক্ষ ব্যক্তিগত চিন্তা চেতনা, পরমমূল্য, শাশ্বত মূল্য, এগুলোর কোনো গুরুত্ব নেই। এবং এই যে গুরুত্বহীনতাকে তারা গুরুত্বহীন করতেন ভাবনাকে, সেই ভাবনাটা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা অনেক সময় সাহিত্যের যে শিল্পবোধ, সেই বোধটাকে গণদাবির পাশে বা গণচেতনার পাশে সেই শিল্পবোধকে গুরুত্ব দিতে চাইতেন না। প্রশ্ন হচ্ছে, এই প্রগতি সাহিত্য আন্দোলনের মধ্যে চিন্তার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে তাদের সঙ্গে থাকার সুবাদেও, থাকা সত্ত্বেও মানিক বন্দ্যোপাধ্যায় যে মাস্টার আর্টিস্ট, যেটা অদ্বৈত মল্লবর্মণ বললেন যে মাস্টার আর্টিস্ট, সেটা তিনি কিন্তু পরতে পরতে লিখেছেন। সমাজ বিপ্লবের স্বপ্ন দেখেছেন তিনি, একদম বিদ্রোহের কথা বলেছেন, হারানের নাজ্জামায়ের পরিপ্রেক্ষিত বাস্তবতা ছিল, ছোট বকুলপুরের যাত্রীর পরিপ্রেক্ষিত বাস্তবতা ছিল। কিন্তু বিশ্বযুদ্ধ পরবর্তী মন্বন্তরের সময়ে আমাদের সামনে কোনো আদর্শবাদ ছিল না। মানিক সমাজ সচেতন এবং বিজ্ঞান মনস্কতার সঙ্গে সমাজকে পর্যবেক্ষণ করেছিলেন। ফলে মৃত্যুঞ্জয়কে সমাজ বিপ্লবী বানানো সম্ভব ছিল না, কেননা বাস্তবে সমাজ বাস্তবের সেই উপাদান সেই অর্থে সক্রিয় ছিল না। আমরা উদাহরণ হিসাবে বলি যে দীনবন্ধু মিত্র যখন নীলদর্পণ এই সধবার একাদশী লিখছেন, তাতে নিমচাঁদ দত্ত, নিমে দত্ত চরিত্রটি আসছে। অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, চাকরি পায়নি, কিন্তু কেনারাম ডেপুটি, সে ম্যাট্রিকুলেশন বারবার ফেল করার পরেও সে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে। তাহলে আমাদের নিমে দত্তর পরিণতি কি? সে বিকারগ্রস্ত, মদ্যপান করছে। কিন্তু হওয়ার কথা ছিল তো 19 শতকের রেনেসাসের ওখানে নিমে দত্তকে লিড দেওয়ার কথা, নেতৃত্ব দেওয়ার কথা, হয়নি, কেননা সমাজে বাস্তব উপাদান ছিল না। তাহলে সমাজে যদি বাস্তব উপাদান না থাকে, সেই বাস্তবতাকে শিল্পের অতিরঞ্জন করা, সেটা শিল্পকে অত্যন্ত আঘাত করে এবং শিল্প সেখানে মার খায়। কে বাঁচায়, কে বাঁচে, এই যে সংশয়, আসলে সংশয়টা হচ্ছে সময়ের সংশয়। এই সময়ের সংশয়কে চিহ্নিত করতে গিয়েই মৃত্যুঞ্জয়ের কি হয়? বিকারগ্রস্ততা। সরোজমোহন মিত্র বলছেন যে ওটা বিকার, বীরেন দত্ত মশাই বলছেন না সমাজ প্রগতির উন্নয়ন, সে সর্বহারা বোধে গেল, ডিক্লাস্ট। একক মানুষের ডিক্লাস্ট হওয়া কোনো বাস্তব ফলশ্রুতি এনে দেয় না, বরং সময়ের অসহায়তা যদি মৃত্যুঞ্জয়ের চরিত্রে উপস্থাপিত না হতো, শিল্প সেখানে আঘাতপ্রাপ্ত হতো। মাস্টার আর্টিস্ট বলেই মানিক বন্দ্যোপাধ্যায় তথাকথিত সমাজ বিপ্লবের স্লোগান সর্বস্ব করে তোলেন নিয়ে গল্পকে। এই হচ্ছে কে বাঁচে নামকরণের মহত্ব বা সার্থকতা, যাই বলি। আয়েশা পারভিন এই মুহূর্তে একজন পড়ুয়া রয়েছে। আয়েশা, বলো তোমার প্রশ্ন। টিভির ভলিউমটা মিউট করে প্রশ্নটা বলো। আয়েশা, শুনতে পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, প্রশ্ন বলো চটপট। তারপর দিন দিন কেমন হয়ে থাকলো মৃত্যুঞ্জয়ের এরকম হওয়ার কারণ? হ্যাঁ হ্যাঁ বললেন, হ্যাঁ স্যার অনেকটাই তুমি বোধহয় প্রথম থেকেই শুনেছো, এই প্রশ্নটা অলরেডি আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, একদমই। আমি চলে আসবো অ্যাসাইনমেন্টে, কারণ সময় একেবারে শেষের দিকে। নবম, দশম এবং দ্বাদশ তিনটে অ্যাসাইনমেন্ট। আর তার আগে আমি একটা বিষয় বলতে চাইবো, মানে আপনারা প্রত্যেকেই তো আলোচনা করেছেন, তার মধ্যে প্রচুর পার্সপেক্টিভ এসছে, প্রচুর উদ্ধৃতিও এসছে, মানে হয় সাহিত্যের ক্ষেত্রে সেটা। তো ওদের তো লিখতে হবে নির্দিষ্ট মানে একটা বাক্যে, সেইটা তো থাকে, সেই সঙ্গেও যদি সেটা মেনশন করে দেন। হ্যাঁ, নবম শ্রেণীটা স্যার বলে দেবেন। আচ্ছা, বলে দিন। হ্যাঁ, ওদের যা হয় আর কি, 1 নম্বরের প্রশ্ন থাকে কিছু এমসিকিউ, এসিকিউ, আর সাধারণত 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন থাকে। কিছু কিছু জায়গায় ব্যতিক্রমীভাবে 4 নম্বর থাকে। যদি 5 নম্বর হয় তাহলে 150 শব্দ লিখতে হবে, যদি 4 নম্বর হয় 125 শব্দ লিখতে হবে, আর 3 নম্বর যদি হয় তাহলে 60 শব্দ লিখতে হবে। এটা কম বেশি, 10% কম বেশি হতেই পারে। ঠিক আছে, আমরা যে প্রশ্নগুলো ক্লাস 9 এর জন্য দিচ্ছি দাম গল্প থেকে,
স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, একেবারে শুরুর লাইনটা, কার কথা বলা হয়েছে, তার সম্পর্কে এ কথা বলার কারণ কি। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, যখন উনি ওই প্রান্তিক কলেজে পড়াতে যাচ্ছেন। কোন সভায়? বক্তৃতার বর্ণনা দাও এবং কি প্রতিক্রিয়া হয়েছিল এই বক্তৃতার আলোচনা করো। আর 3 নম্বর প্রশ্ন, এ অপরাধ আমি বইব কি করে, কোন অপরাধের কথা বলা হয়েছে, বক্তার এই উপলব্ধির কারণ আলোচনা করো। এই 3টে প্রশ্ন যদি ওরা দেখে তাহলে গল্পের 3টে অংশ ওদের ছুঁয়ে যাবে ওরা। হ্যাঁ, এবং আমরা যা আলোচনা করলাম আমার মনে হয় 3টে প্রশ্নের উত্তর ওরা পেয়েও গেছে। হ্যাঁ, এবার 10ম শ্রেণীটা আমি বলে দিই, স্যার পুরোটাই বলে দিয়েছেন যে কি রকম হবে। আমরা কি চট করে একবার 9ম শ্রেণীর প্রশ্নটা আরেকবার তাহলে আমরা স্ক্রিনে একটু দেখে নিতে পারবো? হ্যাঁ, স্ক্রিনে পাচ্ছি না, সেই কারণে আমরা যদি একটু দেখে, আপনি যদি আরেকবার রিপিট মানে বলেন আর কি, রিপিট করলে ওদের সুবিধে হয়। কোয়েশ্চেন নাম্বার 1, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কার কথা বলা হয়েছে, তার সম্পর্কে এ কথা বলার কারণ কি। তারপর 2 নম্বর প্রশ্ন, সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, কোন সভায়, বক্তৃতার বর্ণনা দাও এবং এর কি প্রতিক্রিয়া হয়েছিল লেখো। 3, এ অপরাধ আমি বইব কি করে, কোন অপরাধের কথা বলা হয়েছে, বক্তার এই উপলব্ধির কারণ কি। আচ্ছা, আমরা এবার 10ম শ্রেণীতে চলে যাই। 10ম শ্রেণীতে হ্যাঁ স্যার বলেই দিয়েছেন যে প্রশ্নের মান অনুযায়ী কত শব্দ সংখ্যায় লিখতে হবে। এসএকিউতে অনধিক 20টা শব্দের মধ্যে লিখতে হয় ওদের উত্তর, এইটুকু শুধু বলার। 9ম 10ম একই রকম লেখার ধরন মানে শব্দ সংখ্যা। প্রথম প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বারবার বেঁধে থাকতে বলা হয়েছে কাদের, কেন। দ্বিতীয় প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা কারা, তাদের এমন অবস্থা কেন। তৃতীয় প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, এমন আক্ষেপের কারণ কি। তোমরা শুনতে পেলে এবং তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের আলোচনায় ইতিহাস, চেতনা ইত্যাদি সবই এগুলো উঠে এসছে। এবার দ্বাদশটা, আমরা এবার দ্বাদশে চলে যাই। স্যার বলবেন? হ্যাঁ স্যার বলুন তাহলে। আচ্ছা, দ্বাদশের যে প্রশ্নগুলো একটু বলি। প্রশ্ন ঠিক বলবো না, বাড়িতে এগুলো দেখার আর কি। কোন সামাজিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে কে বাঁচায় কে বাঁচে গল্পটি লেখা হয়েছিল, আলোচনা হয়েছে এখানে। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, একটা উদ্ধৃতি। কি কারণে মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়েছিল, তার মানসিক পরিস্থিতির যে পরিচয় পাওয়া যায় সংক্ষেপে লেখো। এটা পাশবিক স্বার্থপরতা, কার কোন কথাকে পাশবিক স্বার্থপরতা বলা হচ্ছে, এভাবে পাশবিক স্বার্থপরতা হিসাবে চিহ্নিত করার কারণ কি। এবং শেষ যেটা, তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের পাঞ্জাবি অদৃশ্য হয়ে যায়। কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের শেষ পরিণতি কিভাবে গল্পের শিল্পবোধকে মহত্ব দিয়েছে, এই 4টি বিষয় আমরা দেখবে। একদম, তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের প্রশ্নগুলো একেবারেই চোখের সামনে থাকবে এবং লিখতেও সুবিধে হবে। আমার মনে হয় শিক্ষক শিক্ষিকারা যারা যারা আলোচনা করলেন এবং যে যে বিষয়গুলো, এই 2টো গল্প এবং একটি কবিতার ওপর সবটাই কভার করা সম্ভব হয়েছে আমাদের আজকের আলোচনা। চেষ্টা করেছি, এত সময় সীমিত, সত্যি আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। এবং 3টে পুরো বিষয় নিয়ে আমার মনে হলো স্যারেরাও নিশ্চয়ই সহমত হবেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ওই কথাটা, যে সময়, স্বদেশ এবং মনুষ্যত্ব, কবি, কবিতা, কবিতার পাঠক, কোথাও যদি মানে আমরা প্রত্যেকেই যদি এক সূত্রে বাঁধা থাকতে পারতাম, হয়তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত। এটা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। কিন্তু যেতে যেতে যেটা তোমাদের বলার, অবশ্যই কালকে 12টা থেকে 1টা তোমরা নজর রাখবে এবিপি আনন্দে। কালকে লকডাউন ক্লাসরুম রয়েছে, আইসিএসসির বিষয়ে ইংরেজি, সেটা নিয়ে আলোচনা হবে কালকে। এবং সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের চাহিদার কথা মাথায় রেখে যেটা আমরা শুরুতেই বলেছিলাম, পড়ুয়ারা এতটাই চাইছে এই ক্লাসরুম, সেই কারণে 20 এপ্রিলের বিষয়, 20 এপ্রিল থেকে বিষয়টা বলছি, আসছি। 20 এপ্রিলের 10টা থেকে 11টা তোমরা একটা ক্লাসরুম পাবে এবং 3টে থেকে 4টে একটা ক্লাসরুম পাবে। 20 এপ্রিলের বিষয় ইতিহাস, 9ম শ্রেণী ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, দ্বাদশ শ্রেণীর ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এটা হচ্ছে সময় সকাল 10টা থেকে 11টা।
আর তোমরা প্রশ্ন পাঠাবে কিন্তু 19 এপ্রিল অর্থাৎ কালকে দুপুর 1টা পর্যন্ত, মনে রেখো কিন্তু। এবার 20 এপ্রিলের বিষয় ভৌতবিজ্ঞান, দুপুর 3টে থেকে 4টে কিন্তু ভৌতবিজ্ঞান, 10ম শ্রেণীর ভৌতবিজ্ঞান, গ্যাসের আচরণ। এইটা প্রশ্ন তোমরা কিন্তু পাঠাতে পারবে সন্ধ্যে 6টা পর্যন্ত আগামীকাল। তাহলে যেটা 10টা থেকে 11টা যেটা হচ্ছে, যে সময়টায় এই আলোচনাটা হচ্ছে, সেটার জন্য প্রশ্ন পাঠাবে দুপুর 1টা, আর দুপুর 3টে থেকে 4টের জন্য সন্ধ্যে 6টা পর্যন্ত। ক্লিয়ার? এবার 20 এপ্রিলের বিষয় রসায়ন, দ্বাদশ শ্রেণীর বিষয়টা আমি বলে দিতে চাইবো, রাসায়নিক গতিবিদ্যা, দুপুর 3টে থেকে 4টে। এবার তোমাদের জানিয়ে দিই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাবে 9748217201। স্কুলের নাম, জেলার নাম তোমরা প্রত্যেকে ইতিমধ্যেই জেনে গেছো, নিজের নাম, স্কুলের নাম লিখতেই হবে, সেগুলো লিখে প্রশ্নগুলো পাঠিয়ে দেবে। ইমেল আইডি bsclassroom2020@gmail.com। তাহলে এই মুহূর্তে আলোচনা ক্লাসরুম শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। তোমরা অবশ্যই চোখ রাখবে অন্যান্য খবরের জন্য এবিপি আনন্দে। আবার ফিরে আসবো অনলাইন ক্লাসরুম নিয়ে, সঙ্গে থেকো।